Hello everyone. Today I will discuss about the pre-operative preparation for the elective major surgery. Now the question is, what do you mean by elective major surgery? তো এই যে ইলেকটিভ মেজর সার্জারি এগুলো হচ্ছে এমন সার্জারি কিংবা অপারেশন যেই অপারেশনগুলোর জন্য মানে আমাদের ইমার্জেন্সি বেসিসে করতে হয় না। অর্থাৎ আমরা এটার জন্য একটা সময় নিতে পারি, এটার মেডিকেল টিম এবং হচ্ছে পেশেন্ট পার্টি দুজনের সময় পায় এবং একটা নির্দিষ্ট সময় ঠিক করা হয় এবং তারপরে হচ্ছে সব ধরনের ডিটেলস হিস্ট্রি, ডিটেল এক্সামিনেশন, ডিটেলস ইনভেস্টিগেশন করার পরে আসলে আমাদের এই অপারেশনে নামতে হয়। তো এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ইলেকটিভ মেজর সার্জারি, যেমন হচ্ছে আমাদের থাইরয়েড অপারেশন, আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কোনো অপারেশন। তো এইগুলো হচ্ছে ইলেকটিভ মেজর সার্জারি। আবার কিছু অপারেশন আছে যেগুলো হচ্ছে ইমার্জেন্সি বেসিসে করতে হয়, যেমন আমাদের ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়। তো আজকে আমরা জানবো হচ্ছে এই যে ইলেকটিভ মেজর সার্জারি আছে, এই সার্জারিগুলোর জন্য একটা পেশেন্টকে কীভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ প্রিপারেশনটা কীভাবে করা হয়। তো এই প্রিপারেশন করার জন্য আমাদের চারটা কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। তো প্রথম কম্পোনেন্টটাকে আমরা বলেছি জেনারেল অ্যাসেসমেন্ট দ্য পেশেন্ট ফর ফিটনেস অফ দ্য সার্জারি অ্যান্ড অ্যানেস্থেশিয়া। অর্থাৎ পেশেন্ট কি আদৌ সার্জারির জন্য ফিট আছে কি না। অর্থাৎ সার্জারির জন্য ফিট বলতে কি, পেশেন্টের আমাদের কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে যেগুলো আমরা আসলে অপারেশন করতে পারি না। তো যেমন হচ্ছে আমরা এটা একটা নিউমোনিক দ্বারা মনে রাখতে পারি, PUS, পাস। যদি পেশেন্ট রিফিউজ করে, পেশেন্ট যদি নিজে না চায়, সেক্ষেত্রে আমরা এটা কখনোই অপারেশন করতে পারবো না। যদি পেশেন্টের আনকন্ট্রোলেবল ব্লিডিং থাকে, সেক্ষেত্রে এটা করতে পারবো না। এবং এস হচ্ছে তার যদি কোনো সিস্টেমিক কোনো ডিজিজ থাকে, লাইক পেশেন্টের এরকম হতে পারে যে ওনার কোনো সিভিয়ার ইনফেকশন আছে পেশেন্টের, কিংবা পেশেন্ট কোনো কার্সিনোমাতে ভুগতেছে, থার্ড এবং ফোর্থ স্টেজে আছে, কিংবা পেশেন্ট শকে আছে। সো এই কন্ডিশনগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এই সকল পেশেন্ট আমাদেরকে অবশ্যই অপারেশনে যাওয়া যাবে না। তো এরপরে যেটা করতে হয়, তো এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট নাম্বার 1। এবং কম্পোনেন্ট নাম্বার 2 হচ্ছে যে সাপ্রেশন অফ দ্য আন্ডারলাইং কোএক্সিস্টেন্ট ডিজিজ। অর্থাৎ যদি পেশেন্টের এটার সঙ্গে অন্য এক্সিস্টিং ডিজিজ থাকে, যে ডিজিজগুলো আমাদের কন্ট্রোল করা পসিবল, সেই জিনিসগুলোকে অবশ্যই সাপ্রেস করতে হবে বা কন্ট্রোল করতে হবে। এবং এরপর হচ্ছে জেনারেল প্রিপারেশন, পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে। এবং এরপরের কাজ হচ্ছে গিয়ে আমাদের কিছু প্রোফাইলেক্সিস নিতে হবে পেশেন্টের, যাতে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন না হয়। তো চারটা কম্পোনেন্ট কী কী? জেনারেল অ্যাসেসমেন্ট ফর দ্য ফিটনেস অফ দ্য সার্জারি অ্যান্ড অ্যানেস্থেশিয়া। নাম্বার 2, যদি আমাদের সাপ্রেস করতে হবে কোএক্সিস্টিং কোনো যদি মেডিকেল কন্ডিশন থাকে। দেন হচ্ছে নাম্বার 3, পেশেন্টকে প্রিপারেশন করতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই পেশেন্টের প্রোফাইলেক্সিস কিছু মেজার নিতে হবে। তো আমরা আসি এখন জেনারেল অ্যাসেসমেন্ট। তো জেনারেল অ্যাসেসমেন্টের মধ্যে যেগুলো করি আমরা হচ্ছে পেশেন্টের ডিটেল হিস্ট্রি নেই এবং হচ্ছে ডিটেলস এক্সামিনেশন। ডিটেলস হিস্ট্রির মধ্যে সব ধরনের হিস্ট্রি নেওয়া হবে, এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন প্লাস সিস্টেমিক এক্সামিনেশন, এগুলো করতে হবে। এবং এরপর হচ্ছে গিয়ে আমাদের কিছু প্রি অ্যানেস্থেটিক চেক আপ করতে হয়, অর্থাৎ আমরা এটা বলে পাকু, প্রি অ্যানেস্থেটিক চেক আপ। তো এর মধ্যে আমাদের অবশ্যই রুটিন চেক আপগুলো করতে হবে এবং কিছু স্পেশাল কিছু টেস্ট আছে। তো রুটিন চেক আপের মধ্যে আমরা হচ্ছে বলি যে মোটামুটি ব্লাডের 5টা টেস্ট এবং হচ্ছে আদার 3টা টেস্ট আছে। তো ব্লাডের 5টার মধ্যে আমরা বলি অবশ্যই একটা CBC করাতে হবে পেশেন্টকে, এবং একটা RBS করাতে হবে, ইলেকট্রোলাইট দেখতে হবে, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন দেখতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে পেশেন্টকে অবশ্যই আমাদের যে ব্লাড গ্রুপিংটা করে রাখতে হবে, কারণ পেশেন্ট বলা যায় না কখন তার ব্লাড প্রয়োজন হতে পারে। ব্লাড গ্রুপিং প্লাস RS টাইপিং। এবং এছাড়াও কিছু আমাদের সিস্টেমিক টেস্ট করাতে হতে পারে, যেমন হচ্ছে পেশেন্টের এক্সরে করাতে হবে, একটা ECG করাতে হবে, এবং একটা হচ্ছে ইউরিনের RME করাতে হবে। তো এই কয়েকটা হচ্ছে আমাদের পেশেন্টের রুটিন টেস্ট। তো এরপরে কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আমাদের করতে হয়, যেমন হচ্ছে আমাদের রেসপিরেটরি ফাংশনগুলো দেখার জন্য আমরা একটা স্পাইরোমেট্রি করতে পারি। সাথে গিয়ে হচ্ছে আমরা অবশ্যই ওনার একটা ABG করাতে পারি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এবং হার্ট অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখার জন্য আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করাতে পারি। এবং সাথে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেশেন্টের ব্লিডিং যে প্রোফাইল, এটা দেখে নিতে হবে। তো এর মধ্যে যেমন ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম, APTT, তারপর হচ্ছে প্লাটিলেট কাউন্ট, এই জিনিসগুলো চেক আপ করতে হবে। এবং এরপরে হচ্ছে পেশেন্টের আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে যদি পেশেন্টের লিভারের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করাতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে এই ইনভেস্টিগেশনগুলো করাতে হতে পারে। এরপরের কাজ হচ্ছে আমাদের পেশেন্টের কোনো মেডিকেল কন্ডিশন যদি থাকে, সেই জিনিসগুলোকে সাপ্রেস করতে হবে। ওটা অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে, তার ইনফেকশন থাকলে সেক্ষেত্রে আমরা এগুলোকে সাপ্রেস করাবো। এবং এরপরের কাজ হচ্ছে আমাদের পেশেন্টকে জেনারেল প্রিপারেশন। তো আজকে আমরা জানবো এই জেনারেল প্রিপারেশনটা কীভাবে করা হয় থাকে। তো একটা পেশেন্টকে জেনারেল প্রিপারেশনের জন্য যে কাজগুলো করা হয় থাকে, প্রথমে পেশেন্টের কাছে আসলে একটা ইনফর্ম ডিসিশন কনসেন্ট নিতে হবে যে আসলে ওনারা চায় কিনা যে অপারেশনটা করবে কিনা। তো ইনফর্ম রিসেন্ট যে কনসেন্টটা দিবে কে, অবশ্যই পেশেন্ট নিজের দিতে হবে, এবং সাথে হচ্ছে ওনার যে রিলেটিভস থাকবে, মানে ওখানে যে রেসপন্সিবল রিলেটিভস, অর্থাৎ যার দায়িত্ব উনি আসলে এখানে আসছে, ওনার হতে পারে, এটা হতে পারে ওনার বাবা মা ভাই বোন, যে কেউ একজন হতে পারে, কিংবা ওনার নিকট আত্মীয় কেউ হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আমাদের পেশেন্ট না ইমার্জেন্সি অপারেশন করতে হচ্ছে, বাট সেক্ষেত্রে আমরা পাচ্ছি না, যে কোনো অ্যাটেন্ডেন্ট নাই পেশেন্টের। সেক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই এই অপারেশনগুলো করার আগে আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে, এবং সাথে আমাদের পারমিশন নিতে হবে, যে আমাদের হসপিটালে যে ডিরেক্টর থাকবে ওনার কাছ থেকে আসলে পারমিশন নিতে হবে এই অপারেশনগুলো করার ক্ষেত্রে, যদি আমরা অ্যাটেন্ডেন্ট না পাই।
তো এটা গেল। এরপরের কাজ হচ্ছে আমাদের পেশেন্টকে আমরা যখন ইনফর্ম কনসেন্ট নিয়ে নিলাম, এরপর হচ্ছে পেশেন্টকে প্রিপারেশন করতে হবে। তো প্রিপারেশনের জন্য আমাদের 3-4 দিন আগে থেকে যে প্রিপারেশনগুলো করতে হয়, পেশেন্টকে তাদের ডায়েট এটাকে কন্ট্রোল করতে হয়। তার হচ্ছে আমরা বলি যে তাকে অনেক সময় আমাদের সলিড খাবার, এই সলিড খাবারগুলো কমাইয়ে দিয়ে সেমি সলিড লিকুইড জাতীয় খাবারগুলো দিতে হয়। এবং সাথে গিয়ে হচ্ছে আমার এরপরে কাজ হচ্ছে যখন আমরা অপারেশনে যাব, অপারেশনে যাওয়ার আগে কিছু কাজ করতে হয়, যেমন হচ্ছে স্কিনের কিছু প্রিপারেশন করতে হয়। অর্থাৎ স্কিনে যদি হেয়ার থাকে, যে জায়গায় আমরা অপারেশন করবো সেই জিনিসগুলোকে আমরা রিমুভ করতে হবে। তো এটা গেল। এরপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে এই জিনিসগুলো আমার মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক মনে রাখতে পারি, এটাকে NIPA, নিপা। মানে হচ্ছে যে পেশেন্টকে NPO রাখবো এবং সাথে নেজোগেস্টিক সাকশন প্রয়োজন দিতে হতে পারে। এবং হচ্ছে আই ফর হচ্ছে আইভি ফ্লুইড দিতে হবে এবং ইলেকট্রোলাইটগুলো কারেকশন করতে হবে, ইলেকট্রোলাইট লাগলে দিব আমরা। এবং হচ্ছে পি ফর হচ্ছে প্রি মেডিকেশন কিছু চেক আপ করাইতে হবে, অর্থাৎ পেশেন্টের আমাদের কিছু মেডিকেশন অর্থাৎ যে ড্রাগ, এই ড্রাগগুলোর কিছু চেক আপ করাইতে হবে। তো এখানে কী করতে হয়, এখানে আমাদের কিছু ড্রাগ অ্যাড করতে হয়, অর্থাৎ আমরা নিজে থেকে দিব। যেমন পেশেন্ট যেহেতু একটা অপারেশনের মধ্যে যাবে, তার চিন্তা ভাবনা অ্যাংজাইটি বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অ্যাঞ্জিওলাইটিক কিছু ড্রাগ দিতে হবে, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এই ড্রাগগুলো দিতে হবে। এবং আমাদের কিছু ড্রাগ থাকে যে ড্রাগগুলো আসলে বন্ধ করে দিতে হবে উনি যদি আগে থেকে খায়, যেমন যেমন ব্লিডিং করে এরকম যেমন ড্রাগ লাইক অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই ড্রাগগুলো যদি আগে থেকে পেশেন্ট খেয়ে থাকে, সেই জিনিসগুলোকে আমাদেরকে আগে থেকে বন্ধ করে দিতে হবে। এবং কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোকে আসলে কন্টিনিউ করতে হয়, যেমন যদি পেশেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খায় সেক্ষেত্রে এটা কন্টিনিউ করবে, যদি থাইরক্সিন খায় সেক্ষেত্রে এটা কন্টিনিউ করবে, যদি পেশেন্ট ইনসুলিন নেয় সেক্ষেত্রে এটা কন্টিনিউ করবে, যদি ডিগোক্সিন নেয় সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে পেশেন্ট অবশ্যই কন্টিনিউ করতে পারবে। তো এই ড্রাগের প্রিপারেশন আমাদের এতটুকুই। পি গেল। এরপর হচ্ছে এরপর হচ্ছে আমাদের কিছু তার অ্যাসেসমেন্ট অফ দ্য ভাইটালস, তো পেশেন্টের যে ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, পালস, এগুলো দেখবো। এবং অবশ্যই আমাদেরকে ইউরিন আউটপুটটা দেখার জন্য অবশ্যই ক্যাথেটারাইজেশন করতে হবে। তো এই কয়েকটা আমাদের প্রিপারেশন নিতে হয়। এবং এরপরে পেশেন্টের যদি এনিমিয়া থাকে সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। তো এটা এই কয়টা গেল। এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর কেয়ার, যে আমাদের জেনারেল অ্যাসেসমেন্ট করলাম আমরা পেশেন্টকে, আর কোএক্সিস্টিং ডিজিজগুলো সাপ্রেস করছি, এবং হচ্ছে 3 নম্বর প্রিপারেশন হচ্ছে জেনারেল প্রিপারেশন হলো। এরপরে আমাদেরকে 4 নম্বর যে অপশন, 4 নম্বর অপশন আমরা যেটা করতে হয় যে পেশেন্টকে আমাদের প্রোফাইলেকটিক কিছু মেজার নিতে হয়, অর্থাৎ যাতে পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন না হয়। তো এটার জন্য কী করতে হয়, পেশেন্টকে আগে থেকে আমাদের একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে, কারণ এখানে দেয়ার ইজ এ চান্স অফ ইনফেকশন। এবং এখানে টিটেনাস হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে টিটেনাস টক্সিক দিয়ে রাখতে হবে। এবং এরপর আরেকটা কাজ করতে হয়, যেহেতু পেশেন্ট অপারেশনের পরে আমাদের হসপিটালে অনেক সময় বেড টাইম থাকতে হয়, অনেকে শুয়ে থাকতে হয়, সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স অফ দ্য ডিপ ভেন থ্রম্বোসিস। সো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কী করতে পারি, একটা ওনার লমেলগুলারয়েড হেপারিন দিয়ে রাখতে পারি। তো এই হলো মোটামুটি আমাদের একটা মানে ইলেকটিভ মেজর সার্জারিগুলোর কীভাবে প্রিপারেশন করা হয় পেশেন্টগুলোকে। তো এই হচ্ছে 4টা প্রসিডিউর। জেনারেল অ্যাসেসমেন্ট করতে হবে পেশেন্টকে অবশ্যই ফর দ্য সার্জারি অ্যান্ড অ্যানেস্থেশিয়া, অ্যান্ড হচ্ছে সাপ্রেশন অফ দ্য কোএক্সিস্টেন্ট মেডিকেল ডিজিজ, এবং হচ্ছে আমাদের জেনারেল প্রিপারেশন। এরপরে কাজ হচ্ছে আমাদের কিছু প্রোফাইলেকটিক মেজার। So this is all about pre-operative preparation for the elective major surgery. Thank you for watching this video.